আজকের গল্প ঈশিতা রহমান সানজিদা রচিত পরিজান। গল্প পাঠে আমি জয়ন্তী। গ্লাসে সবটুকু পানি খেয়ে ক্ষান্ত হলো পরি। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে সায়রের দিকে তাকালো। একটু আগেই সে স্বপ্ন দেখেছে কয়েকজন কালো মুখোশধারী লোক তার কাছ থেকে সায়রকে টেনে হিচড়ে কোথাও নিয়ে যাচ্ছে। তারপর ওর হাত পা বেঁধে রেখেছে। একজন হাতে করে ধারালো অস্ত্র নিয়ে এসে যেই না সায়রের গলায় বসাতে যাবে, ঠিক তখনই ঘুম ভাঙে পরির। সে ঘামছে খুব। এমন বাজে স্বপ্ন সে কখনোই দেখেনি। সায়র যাতে টের না পায় তাই সে আবার শুয়ে পড়ল। শক্ত করে সায়রকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলল, আপনাকে আমি হারাতে দেব না। আমাকে বিলীন করে হলেও আপনার অস্তিত্ব আমি টিকিয়ে রাখব। সে রাতখানা আর ঘুমাতে পারল না পরি। সায়রকে জড়িয়ে ধরেই শুয়ে রইল। ভোরবেলাতে ঘুমালো পরি। ততক্ষণে সায়র উঠে পড়েছে। পরীকে ঘুমোতে দেখে সে আর ডাকল না। ফুপুকেও মানা করে দিল ডাকতেই। পরি ঘুম থেকে উঠে সায়রকে পেল না। সে বুঝলো তার স্বামী নিজ কাজে চলে গেছে। সায়র জানে পরি প্রায় রাতে নির্ঘুমে কাটায়। তার কারণ পরির বিষণ্ণতা। পরি আজও তার মাতৃত্ব নিয়ে মন খারাপ করে। রাতে ঘুম হয় না তার। এজন্য প্রায়শই দেরিতে ঘুম ভাঙে পরির। তাই সায়র ওকে বিরক্ত করে না। রাতের স্বপ্নটা পরীকে বেশ ভাবায়, কিন্তু পর মুহূর্তে যখন সায়রের সান্নিধ্য পায় তখন সব ভুলে যায়। পরি সায়রকে চিঠির কথা জিজ্ঞাসা করতে সে বলে, নূরনগরে ওর একজন বন্ধু আছে। ওর মা অসুস্থ, তাই টাকা চেয়ে চিঠি লিখেছে। সেজন্য সায়রকে টাকা নিয়ে নূরনগরে যেতে হবে। পরি বলে সেও যাবে, কিন্তু সায়র রাজি হয় না। তার আড়তে কাজ আছে, তাই সে একদিনের ছুটি নিয়ে সেখানে গিয়ে টাকা দিয়ে আবারও চলে আসবে এবং পরে বেশ কিছুদিন ছুটি নিয়ে পরীকে ওর গ্রামে বেড়াতে নিয়ে যাবে। পরি তাতেই রাজি হলো। তারপর কেটে গেল কয়েক মাস। সায়র ছুটির জন্য চেষ্টা করেও ইলিয়াসের থেকে ছুটি পেল না। পরি নিজেও অপেক্ষা করে ছুটির জন্য। ঈদ ছাড়া সায়র বোধহয় আর ছুটি পাবে না। তাই পরির অপেক্ষা করা ছাড়া আর কোনো কিছুই করার নেই। এমনই একদিন দুপুরবেলা সায়র দুপুরের খাবার খেয়ে বেরিয়ে গেছে। পরি উঠোনের কোণেই বসেছিল। হঠাৎ সে থমকে গেল পরিচিত একটা মুখ দেখে। জুম্মান বলে সে দৌড়ে গেল তার কাছে। খুশি হয়ে বলে, জুম্মান কেমন আছিস? আমি খুব খুশি হয়েছি তোকে দেখে। জুম্মানের হাবভাব দেখে পরির ভালো লাগলো না। কেমন ফ্যাকাশে হয়ে আছে মুখটা। পরি জিজ্ঞাসা করলো, কি হয়েছে জুম্মান? সব ঠিকঠাক আছে তো? বাড়ির সবাই ভালো আছে? থমথমে গলায় জুম্মান বলে, বড় আম্মার অসুখ করছে আপা। ডাক্তার কইছে বাঁচবো না। তোমারে নিয়ে যাইতে কইছে। তুমি যাইবা না? পরি মুহূর্তেই চুপ হয়ে গেল। অবিশ্বাস্য লাগলো জুম্মানের কথাগুলো। তবে পর মুহূর্তে মায়ের জন্য মনটা কেঁদে উঠল পরির। চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়ল। সে বলল, কি কি হয়েছে আমার? তুই এসব বলিস কেন জুম্মান? তোমারে দেখতে চাইছে আম্মা, আহো আমার লগে। তুই একা এসেছিস? না, আব্বা গাড়ি আর লোক পাঠাইছে। তুমি আহো তাড়াতাড়ি। আমি যাব জুম্মান, কিন্তু উনি আসুক একসাথে যাব। সায়র ভাই পরে যাইব নে, তুমি আগে আহো। বড় আম্মা মনে হয় আর বেশিক্ষণ বাঁচব না। মরার আগে তোমারে দেখতে চাই। মায়ের মরার কথা শুনে পাগল প্রায় পরি। তাছাড়া রাত ছাড়া সায়র ফিরবে না। কাকে দিয়ে সায়রকে খবর পাঠাবে তাও মাথায় আসছে না পরির। তাই সে খুশিনাকে সবটা খুলে বলে। ফুবু পরীকে আশ্বস্ত করে সে পরীকে জুম্মানের সাথে যেতে বলে। সায়র আসলে সে নিজ দায়িত্বে সায়রকে নূরনগর পাঠিয়ে দেবে। পরি কিছু না ভেবেই জুম্মানের সাথে নূরনগরের উদ্দেশ্যে বেরিয়ে গেল। সারা রাস্তা কাঁদতে কাঁদতে গেল পরি। বারবার আল্লাহর কাছে মায়ের জন্য সময় ভিক্ষা চাইতে লাগলো। পরি যাওয়া অবধি যেন মালা বেঁচে থাকে। চোখের জলে বুক ভাসাতে ভাসাতে পরি পৌঁছলো জমিদার বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে সে দৌড়ে বাড়ির ভেতরে চলে গেল। বৈঠক পেরিয়ে মহিলা অন্দরে ঢুকতেই কুসুমের মুখোমুখি হলো সে।
পরীকে দেখা মাত্রই কুসুমের হাতের থালা বাসন ঝমঝম শব্দে মেঝেতে পড়ে গেল। চোখের কোণে জল দেখা দিল তার। কুসুম দৌড়ে পরীর কাছে এসে বলল, পরী আপা, আপনি এইখানে কেন আইছেন? পরী জবাব না দিয়ে বিচলিত হয়ে মালার ঘরের দিকে এগোলো। কুসুম ওর হাত টেনে ধরে বলে, আপনি চইলে যান আপা, বাড়িতে এখন কেউ নাই, আপনি পালাইয়া যান তাড়াতাড়ি। পরী অবাক হলো কুসুমের কথাগুলো শুনে। কি যা তা বলছিস কুসুম? আম্মা অসুস্থ, আমি দেখতে আসছি। আম্মা কোথায়? আম্মা, আম্মা! জোর গলায় পরী মালাকে ডাকতে লাগলো। রূপালী ঘর থেকে ছুটে এলো। পরীকে দেখে সে পরীর হাত চেপে ধরে বলল, পরী, তুই এখানে এসেছিস কেন? তোমরা এমন করছো কেন আপা? আমি এসেছি তো কি হয়েছে? আম্মা অসুস্থ, আমি আম্মাকে দেখতে এসেছি। রূপালী ধমকে বলল, কে তোকে বলেছে আম্মা অসুস্থ? জুম্মান গিয়েই তো আমাকে বলল, তারপর আমি জুম্মানের সাথে চলে এলাম। রূপালী ভয় পেয়ে গেল, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। তারপর বলল, তার মানে স্যার তোর সাথে আসেনি? একা কেন এসেছিস তুই? এখন কি হবে? রূপালী ভীত চোখে এদিক ওদিক তাকাচ্ছে, ভয় রীতিমতো কাঁপছে সে। এমন সময় মালাকেও দেখা গেল। সে পরীর গলার আওয়াজ পেয়েই এসেছে। মালাকে দেখে পরী দ্রুত পদে তার কাছে গেল। মালার দুই বাহু আঁকড়ে ধরে মালাকে দেখতে দেখতে বলল, আম্মা, আপনি ঠিক আছেন তো? আপনার কিছু হয়নি তো? রূপালীর মতো মালাও কাঁদছে। সে পরীকে বলল, তুই এইখান থেকে চইলা যা পরী, ওরা আহার আগে তাড়াতাড়ি যা। পরী আর পারছে না, সবাই কেন ওকে চলে যেতে বলছে? মালাকে দেখে তো সুস্থ মনে হচ্ছে, তাহলে জুম্মান কেন ওকে মিথ্যা বলে আনলো? পরী চিৎকার করে বলল, তোমরা সত্যিটা বলবে, কি হয়েছে? আম্মা যখন সুস্থ, তাহলে জুম্মান মিথ্যা বলে আমাকে আনলো কেন? আর এখন আমাকে পালাতে বলছো কেন? এই বাড়িতে হচ্ছে কি? রূপালী পরীর হাত টেনে নিজের দিকে ফিরিয়ে বলে, পরে শুনিস সব কথা, আগে নিজের জীবন বাঁচা। তুই এক কাজ কর, ছাদে গিয়ে আগে যেভাবে বাড়ির বাইরে যেতিস সেভাবেই চলে যা, বাইরে এখন অনেক কড়া পাহারা। রূপালী পরীর হাত টানতে লাগলো, কিন্তু পরী এক পাও নড়ল না। সে আজ সব জেনেই ছাড়বে। সে বলে উঠল, আমি যাব না আপা, আগে তোমরা আমাকে সব বলো, না হলে আমি কোথাও যাব না। বেশি কথা না বলে নিজের ঘরে যাও পরী। আফতাবের কণ্ঠস্বর শুনে পিলে চমকে গেল সবার। শুধুমাত্র পরী স্থির দাঁড়িয়ে রইল। কুসুম থালা বাসন উঠিয়ে চলে গেল। মালা আর রূপালী আগের ন্যায় দাঁড়িয়ে রইল। পরী আফতাবের নিকট গিয়ে বলে, আমাকে বলুন কি হয়েছে? আম্মা তো সুস্থ আছে, তাহলে জুম্মান মিথ্যে বলল কেন? সব সত্যি আমি জানতে চাই। তোমাকে সব বলা হবে, এবং আজ রাতেই সব জানতে পারবে তুমি। সব জানতে হলে এখন ঘরে যাও। পরী নিজ ঘরে গেল না। আজ তার সব প্রশ্নের জবাব চাই। তাই সে কড়া গলায় বলল, আমি কোথাও যাব না, আমাকে বলুন কি হয়েছে। আফতাব এগিয়ে গেল মালার দিকে, এক হাতে গলা চেপে ধরে মালার, বলে, মেয়েকে থামা, শেষ সময় ওর এত কথা সহ্য হচ্ছে না। পরী বিস্মিত নয়নে তাকালো নিজের জন্মদাতার দিকে। এ কোন রূপ দেখাচ্ছে আফতাব? রূপালী দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে কাঁদতেছে। মালার শ্বাস আটকে আসছে। পরীর এতক্ষণে হুঁশ ফিরল। সে দৌড়ে গিয়ে নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিল আফতাবকে। ছিটকে দূরে সরে যায় আফতাব। মালাকে বুকে জড়িয়ে ধরে বলে, আম্মা, আপনি ঠিক আছেন তো? মালা ঘন ঘন শ্বাস ছাড়তে ছাড়তে মাথা নাড়ালো। পরী আফতাবের দিকে তাকিয়ে বলে, আপনার কি হয়েছে আব্বা? আম্মার গায়ে হাত তুলছেন কেন? আফতাব কথা বলে না। পরীর সাথে এখন তিনি পেরে উঠবেন না, তাই তিনি অন্দর ত্যাগ করলেন। আফতাব যেতেই রূপালী মালার কাছে এসে জোরে জোরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, কোন অভিশাপ লাগলো আম্মা? আমাদের জীবনটা এমন কেন হলো? সত্যিগুলো চোখের আড়ালে থাকলে কি হতো আম্মা? রূপালী কাঁদছে আর পরী দেখছে। সে প্রশ্ন করতে করতে হাঁপিয়ে গেছে।
তাই অবুঝ নয়নে মা আর বোনকে দেখছে সে। রূপালী হঠাৎ কান্নার বেগ কমিয়ে পরীকে বলে, তুই না প্রশ্ন করেছিলি কি হয়েছে? সবচেয়ে সত্যি কথাটা আজ তোকে বলবো। পরীর চাহনিতে রূপালীর চোখের পানি মুছল, তারপর বলল, তুই যে সুখান পাগলকে চিনিস, সে আর কেউ নয়, সে হচ্ছে রাখাল। পরী, আমাদের সোনা আপার রাখাল। মালাকে আলতো করে ধরে বসেছিল পরী। রূপালীর কথা শুনে শরীরের সম্পূর্ণ ভর ছেড়ে দিয়ে মেঝেতে বসে পড়ল। সোনা আপা রাখালের সাথে পালাতে পারেনি পরী, আর না পেরেছে সংসার করতে। সোনা আপা তো রাস্তার ধারের কদম গাছের নিচে ঘুমিয়ে আছে পরী। আপার রাখাল ওকে এখনো পাহারা দিচ্ছে। আব্বা তার নিজের হাতে তার মেয়ের ভালোবাসা আর মেয়েকে কবর দিয়েছে। কথা বলার শক্তি পরী হারিয়ে ফেলেছে। ওর জানা মতে সোনালি রাখালের সাথে দূর অজানায় চলে গেছে, কিন্তু সোনালির গল্পটা যে এখনো নূরনগরে রয়ে গেছে তা আজ জানতে পারল পরী। বারবার ওর চোখের সামনে সোনালির হাসি মুখটা ভেসে উঠল। পরী সবচাইতে বেশি ভালোবেসেছিল সোনালিকে, তাই ওর মৃত্যুর খবরটা আঘাত হানছে পরীর বুকে। সে অস্ফুট স্বরে বলে উঠল, ওই খবরটা সোনা আপার আর সুখানি রাখাল। রূপালী পরীর কথাটা শুনে মালাকে জড়িয়ে ধরে। মালাও একসাথে দুই মেয়েকে জড়িয়ে ধরে, তবে কিছুক্ষণ কেউ কোনো কথা বলে না। সন্ধ্যা নেমে এসেছে ততক্ষণে। তখনই অন্দরে ৬-৭ জনের মতো পুরুষ প্রবেশ করল। তাদের মধ্যে আফতাব ও আখিরও আছে। আফতাবকে দেখে মালা পরীকে শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে বলে, দোহাই লাগে আপনার, আমার পরীরে ছাইরা দেন। ও আপনার কোনো ক্ষতি করব না। ওরে আমি শায়ের কাছে পাঠাইয়া দিব। ও কোনো দিন এই গ্রামে আসবো না। তোর মেয়েকে ছেড়ে দেই আর ও আমাদেরকে শেষ করুক। আমি কি আর ভুল করি? আফতাব হুকুম করল পরীকে দড়ি দিয়ে বাঁধতে। পরী শুধু হতবিহ্বল হয়ে সব দেখতে লাগলো। ওর নিজেরই পিতা ওকে মারার জন্য লোক এনেছে, কিন্তু ওর অপরাধটা কি? মালা শক্ত করে পরীকে ধরে আফতাবের কাছে অনুরোধ করছে। রূপালী বাবার পা ধরে মাফ চাইছে বারবার। দুজন লোক এগিয়ে এসে মালার থেকে পরীকে ছাড়িয়ে নিল। তারপর হাত দুটো দড়ি দিয়ে শক্ত করে বাঁধল। বাধা দিল না পরী। সে একবার মালাকে দেখছে আর একবার রূপালী ও আফতাবকে। লোকটা টেনে তুলল পরীকে। পরী এবার বাধা দিয়ে বলল, আমাকে টেনে নিয়ে যেতে হবে না, আমি নিজেই যাচ্ছি। পরী মালার সামনে গিয়ে বলে, কাঁদবেন না মা, জানি না কোন কারণে আপনার স্বামী আমাকে মারতে চাইছে। আজ তো সব উত্তর আমি পেয়ে যাব। আমি আসি। যাওয়ার আগে পরী রূপালীকে ওর নেকাবটা নামিয়ে দিতে বলে। রূপালী তাই করে এবং জড়িয়ে ধরে পরীকে। লোকগুলো সময় না দিয়ে পরীকে নিয়ে গাড়িতে তোলে। গাড়ি থেকে নামার পর পরী বুঝতে পারে এটা ওদের বাগান বাড়ি। বড় বড় পাঁচিল দেওয়া চারপাশে, বাইরেও করা পাহারা, ভেতরে সাধারণ কারো ঢোকা নিষেধ। পরী এও বুঝতে পারল যে আজ এই বাড়ির ভেতর থেকে ওর জীবিত ফেরা অসম্ভব। ভারাক্রান্ত মন নিয়ে ভেতরে পা রাখে পরী। একটা ঘরে নিয়ে যাওয়া হলো পরীকে। তারপর একটা চেয়ারে বসিয়ে দেওয়া হলো। পরী চারিদিকে চোখ বুলায়। ঘরটাতে একটা লম্বা টেবিল আর কয়েকটা চেয়ার ব্যতীত আর কিছুই নেই। নিশ্চুপ রইল পরী। লাঠির ঠক ঠক শব্দে চোখ তুলে সামনে তাকালো পরী। নওশাদকে সামনে দেখে অবাক হলো না। সবচাইতে অবাক হওয়ার কথা হলো ওর বাবা ওকে মারতে চায়, সেখানে নওশাদ কি? নওশাদ চেয়ার টেনে পরীর মুখোমুখি বসল, হাতের লাঠিটা মেঝেতে রাখল। তারপর পরীর দিকে তাকিয়ে হেসে বলল, বাহ, এখনো দেখছি মুখটা ঢেকে রেখেছ। রূপটা কি শুধু শায়েরকে দেখাবে? আমিও তো অপেক্ষা করছি। আমাকে একটু দেখাবা না? না থাক, একটু পর আমি এমনিতেই দেখতে পাবো। তোমার লাশটা তো আমাকেই কবর দিতে হবে। পরীকে চুপ থাকতে দেখে নওশাদ মাথা চুলকে বলে, সাহসী পরী, আজকে চুপ কেন?
খুন করবে না? সলিলকে তো এক নিমেষে শেষ করে দিলে। সাহস আছে তোমার, কিন্তু তোমার বড় বোন সোনালির খুনিকে শাস্তি দেবে না? শুধু সোনালির খুনি কেন, পালক আর বিন্দুর খুনিকে শাস্তি দেবে না? পরি সোজা হয়ে বসে, বলে, পালক? ডাক্তার আপা পানিতে ডুবে মরেনি? ঘর কাঁপিয়ে হেসে নওশাদ বলে, তুমি কি বোকা পরি, কিছুই জানো না দেখছি। ঠিক আছে, আমি সব বলছি, অন্তত মরার আগে তোমার সব জানার অধিকার আছে। পালকের কথা পরে বলি, আগে আসি বিন্দুর কথায়। বিন্দুর মৃত্যুর রহস্য কিছু তো তোমার জানা। পরি বসা থেকেই গর্জে উঠে বলে, করা মেরেছে বিন্দুকে? কারা নয়, বলো কে মেরেছে? কে মেরেছে জানো? সম্পান মাঝি। মিথ্যা কথা, সম্পান মাঝি আমার বিন্দুকে ভালোবাসতো, সেজন্য সে আত্মহত্যা করেছে। এবার নওশাদ আরো হাসতে লাগলো, যেন কোনো কৌতুক বলেছে পরি। হাসি থামিয়ে সে বলে, ও আচ্ছা আচ্ছা, সম্পান আত্মহত্যা করেছে বুঝি? পরির সামনে দিয়ে কেউ একজন ঢুকলো ঘরটাতে। হাতে থাকা ব্যাগটা থেকে ছোট ছোট কতগুলো ছুরি বের করে লম্বা টেবিলে রাখলো। তারপর কতগুলো বড় বড় ছুরি রাখে। পরি ঘাড় ঘুরিয়ে লোকটাকে দেখতে লাগলো। কালো মুখোশধারী লোকটা ঠিক পরির স্বপ্নের মতো। অস্ত্রগুলোও সেরকম লাগছে পরির, কিন্তু শায়েরের জায়গায় পরি নিজে বসা। হঠাৎই শায়েরের কথা ভীষণ মনে পড়ল পরির। আজ যদি সে মারা যায় তাহলে শায়ের বাঁচবে কিভাবে? সেও কি পাগল হয়ে যাবে রাখালের মতো? করুণ অবস্থা হবে শায়েরের। ভাবতেই অস্থিরতা কাজ করছে পরির ভেতর। মৃত্যু নিয়ে তার ভয় নেই, কিন্তু শায়েরকে নিয়ে সে চিন্তিত। স্বাগতম জমিদার কন্যা পরি, আপনাকে তাসের ঘরে স্বাগতম। আবারও পরিচিত কণ্ঠস্বর শুনে চোখ বন্ধ করে ফেলে পরি। কবির এগিয়ে এসে চেয়ার টেনে নওশাদের পাশে বসল। পরীকে চোখ বন্ধ করে থাকতে দেখে সে বলে উঠল, ভয় পেলে নাকি পরি? ভয় পেও না, তোমাকে ধারালো অস্ত্র দিয়ে মারবো না, শুধু শ্বাসরোধ করে মেরে ফেলবো, ব্যাস। বেশি কষ্ট হবে না তোমার। কবিরকে থামিয়ে নওশাদ বলে, আরে ভাই থামো, আগে পরীকে সব সত্য জানতে দাও। মরার আগে সব জানা পরীর দরকার তো। নওশাদ পরীর দিকে তাকিয়ে হাসল, বলল, আমি যেন কি বলছিলাম? হ্যাঁ, সম্পান। না থাক, শুরুটা শুরু থেকেই করি তাহলে। লম্বা শ্বাস নিল নওশাদ, তারপর বলতে শুরু করে, শুরুটা হোক ফুলমালাকে নিয়ে, মানে তোমার মা। তোমার কাকা তোমার মায়ের সাথে আদেও কেউ করেছে তা আমার জানা নেই, তবে এটা জানি সে মোটেও ভালো কাজ করেনি। আসলে বলো তো কি, নারীর সৌন্দর্য সব থেকে বেশি আকৃষ্ট করে পুরুষকে। যেমনটা ফুল আকর্ষিত করে নারীকে, দুটো একই হলো। তোমার বাবা তোমার মায়ের ওই সৌন্দর্যে মোহিত হয়ে বিয়ে করে ঘরে তোলে। ভোলা ভালা মেয়েটাকে যেভাবে ঘোরাতো ঠিক সেভাবেই ঘুরতো। তোমার মায়ের এই সৌন্দর্য তার কাল হয়ে দাঁড়ালো। সেই কাল আর কেউ নয়, স্বয়ং তোমার কাকা। কিন্তু মানতে হবে, তোমার মা ঠিকই নিজেকে বারবার বাঁচিয়ে নিয়েছিল। এটা তোমার আর রূপালী ভাবির চোখে না পড়লেও সোনালির চোখে ঠিকই ধরা পড়তো। তখন তোমরা ছোট ছিলে, দ্বিধায় বুঝতে না, তবে সোনালি বুঝতো, তাই সে বারবার আক্রমণাত্মক হয়ে উঠত। এমনকি তোমার কাকাকে অনেকবার মারার চেষ্টা করেছিল। আর তোমার বাবা সব জেনেও এর কোনো প্রতিবাদ করতে পারতো না, কেননা তারা দুজনেই মরণ নেশায় আসক্ত হয়ে আছে। সেটা পরে বলবো, এখন আসি সোনালির কথায়। কোমল মেয়েটার মৃত্যুটা যে ভয়ানক ছিল পরি। নওশাদকে এবার কবির থামিয়ে দিল। সে হেসে বলল, আমার সোনালির গল্পটা আমিই বলি, তুই থাম। চমকালো পরি। আমার সোনালি বলতে কি বোঝাতে চাইছে কবির তা বোঝার চেষ্টা করলো, কিন্তু সে বুঝতেই পারছে না। পরীকে চিন্তিত দেখে কবির বলে, আরে পরি, এত ভাবছো কেন? আমি তো সব বলছি। আমার সোনালি বলেছি কেন জানো? কারণ সোনালির সাথে আমার বিয়ে ঠিক করেছিল তোমার বাবা, কিন্তু সে তো পালিয়ে গেল। মনটা আমার ভেঙে গিয়েছিল তখনই।
সোনালির জন্য খুব কষ্ট হচ্ছিল এই বুকে। বুকে হাত দিয়ে কান্নার অভিনয় করে কবির। ঘৃণায় মুখ ঘুরিয়ে নিল পরি। বলল, আসল রূপটা যখন প্রকাশ্যে এনেই ফেলেছেন, তাহলে এত ভনিতা না করে সব বলে ফেলুন। ঠিকই বলেছ। তবে কি বলতো, সোনালি না বড্ড বোকা ছিল, তাই ধরা পড়ে গেল। তারপর কি হলো জানো পরি? রাখালকে ইচ্ছে মতো মারলো তোমার বাবার গোলামরা, সাথে আমিও ছিলাম। আমার মনের মানুষকে আমার থেকে যে কেড়ে নিল, তাকে কিভাবে এমনি এমনি ছেড়ে দেই? সোনালীকে তোমার বাবাই নিজ হাতে গলা টিপে হত্যা করেছিল সেদিন। আমি আর নওশাদ হাত পা চেপে ধরেছিলাম শুধু। তারপর আমার আর নওশাদের উপর দায়িত্ব পড়ে সোনালীকে কবর দেওয়ার। রাখালকে জীবিত রাস্তার ধারেই কদম গাছের সাথে বেঁধে রাখি। ওর তখনও জ্ঞান ছিল, তবে মারার ফলে নেতিয়ে পড়েছিল রাখাল। সোনালীকে ওর চোখের সামনেই হত্যা করা হয়। ছেলেটা অনেকবার অনুরোধ করেছিল যেন সোনালীকে ছেড়ে দেই, তাহলে ও অনেক দূরে চলে যাবে, কখনো সোনালীর ছায়াও মারাবে না। কিন্তু এত ভালোবাসা তো সহ্য হলো না তোমার বাবার, তাই মেরে দিল। তবে মানতে হবে পরি, সোনালী অসম্ভব রূপবতী ছিল। রূপালীর থেকেও সোনালী বেশি সুন্দর ছিল। এমন সৌন্দর্যে ডুব না দিলে কি হয় বলো? মরে যাওয়ার পর সোনালী যেন আরও আবেদনময়ী হয়ে উঠেছে, তাই আর লোভ সামলাতে পারলাম না। নিজের ইচ্ছে মিটিয়ে নিলাম সোনালীর থেকে, তাও রাখালের সামনেই। কিন্তু সে দেখা ছাড়া কিছুই করতে পারেনি, বেচারা রাখাল। তবে নওশাদও কিন্তু সেদিন সোনালীকে ছাড় দেয়নি। যাকে এত ভালোবাসলো, তাকে না পাওয়ার বেদনায় সে পাগল হয়ে গেল রাখাল। তারপর রাখালকে পদ্মার ওপারে রেখে এলাম, যাতে সবাই এটা জানতে পারে সোনালী রাখালের সাথে পালিয়ে গেছে। কিন্তু রাখাল পাগল প্রেমিক হয়ে মরা মেয়েটার টানে ফিরে এলো। তবে ওর চেহারা চেনার উপায় নেই, জঙ্গলে ভরে গেছে পুরো মুখ। কবির আর নওশাদ হাসছে, পরীর চোখ থেকে জল পড়ছে। ঠোঁট কামড়ে রাগ দমন করার চেষ্টা করছে সে। হাতের বাঁধন এই মুহূর্তে খোলা থাকলে সে এক্ষুনি দুটোকে শেষ করে দিত। পরক্ষণেই মনে হলো ওর পা দুটো তো খোলাই রয়েছে, তাই সর্বশক্তি দিয়ে নওশাদের বুক বরাবর লাথি মারতেই চেয়ার থেকে সে পড়ে গেল। কিন্তু কবিরকে লাথি মারা ধরতেই কবির পরীর পা ধরে ফেলে এবং দড়ি দিয়ে পরীর পা দুটোও বেঁধে ফেলে। নওশাদকে টেনে তুলে আবার চেয়ারে বসায়। পরী চিৎকার করে বলে, কাপুরুষের দল, একটা মেয়ের সাথে লড়াই করার জন্য এত মানুষ এসেছিস? ভয় তার হাত পা বেঁধে রেখেছিস, সাহস থাকলে হাত পা খুলে দে। রাগে ফুঁসছে পরি, জোরে জোরে শ্বাস প্রশ্বাস ওঠানামা করছে, খুনের নেশা ধরে গেছে। নওশাদ চেয়ারে বসে বলল, শালির দম আছে, ইচ্ছে করছে সব ঝাল মিটিয়ে দেই। আমাদের জন্য বিপজ্জনক বলেই জমিদার ওকে মারতে বলেছে, একটু পর কথা বলার মতো অবস্থায় থাকবে না। রাগটা নওশাদেরও বেড়ে গেল, কিন্তু কবির ওকে থামিয়ে বলে, তুই থাম, পরীকে তো একটু পরেই পাওয়া যাবে। যদি পুরুষত্ব দেখাতে হয় তাহলে আমার হাত খুলে দেখা। কবির আদুরে স্বরে বলে, না, বাঘিনীকে সবসময় খাঁচায় বন্দি করে রাখতে হয়, না হলে যে আক্রমণ করে বসে, তুমি জানো না বুঝি? মুখ ফিরিয়ে নিল পরি, ওর চোখ ভরা ঘৃণা। আজকে যদি পরি কোনো রকম বেঁচে ফেরে, তাহলে এদের একটাকেও ছাড়বে না। নিজের জীবন যায় যাক, অন্তত দু চারটেকে শেষ করে শান্তি তো পাবে। কিন্তু এখান থেকে বাঁচবে কিভাবে পরি? মনে মনে সে প্রার্থনা করতে লাগলো, আল্লাহ যেন এই শয়তানের শাস্তি দিতে ওকে বাঁচিয়ে রাখে। কবির নিজের চেয়ারটাতে বসে পড়ল, পরীর দিকে তাকিয়ে বলতে লাগলো, এইটুকুতেই উত্তেজিত হলে চলবে পরি? আরও অনেক কিছু শোনা বাকি তোমার। রূপালীর কথা তো এখনো বললামই না। কবির নিজের চেয়ারটা টেনে পরীর আরেকটু কাছে গিয়ে বসে, তারপর বলে, রূপালীর জন্যই তো তুমি সুশীলকে মেরেছিলে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সুশীলের হাতে রূপালীকে তোমার কাকা তুলে দিয়েছিল, তিনিই চিঠি পাঠিয়েছিল রূপালীর কাছে।
তিনি খুব ভালো করেই রূপালী আর সিরাজের সম্পর্কের কথা জানতো, তাই সলিলের সাথে চুক্তি করেই তিনি সব করেছিলেন। আর তারপর তোমার হাতে সব শেষ। আমরাই সুশীলের লাশটা গায়েব করেছিলাম। অন্দর থেকে যেহেতু মহিলাদের বের হওয়া নিষেধ, তাই তোমার 2 মা আর কাজের লোকেরা আমাদের চিনত, কিন্তু তোমরা 3 বোন চিনতে না আমাদেরকে। তোমার কাকা আখিরের হাত আছে এই কথাটা তুমি জানতে পারলে রূপালী আর আমার বিয়ের দিন, এবং সেদিনই তুমি তাকে আঘাত করে বসলে। মরতে মরতে সে বেঁচে গেলেও তোমার জহুরি নজর থেকে সে বাঁচল না। বারবার তুমি তাকে মারার পরিকল্পনা করলে, কিন্তু বরাবরের মতোই ব্যর্থ হলে। সেজন্যই এখন তোমাকে বাঁচিয়ে রাখা আর যাবে না, মরতে তোমাকে হবেই। সাপকে যতই দুধকলা খাওয়াও না কেন, সে ছোবল দিবেই। তোমার বাবা বেশ বুঝেছে, তুমি যদি কোনোদিন জানতে পারো যে সোনালীর মৃত্যুর কারণ তিনি, তাহলে তাকে মারতে তোমার দ্বিধাবোধ হবে না। এজন্য বারবার তোমাকে মারার পরিকল্পনা সে করেছে। আর বিন্দুকে কে মেরেছে সত্যি করে বলুন। এবার নওশাদ বলে উঠল, সে তো তোমাকে প্রথমেই বললাম, তোমাদের প্রিয় সম্পান মাঝি তোমার প্রিয় বিন্দুকে মেরেছে। আমি বিশ্বাস করি না। বিন্দুকে একজন নয়, অনেকগুলো লোক মেরেছে। আমি নিজে উপস্থিত ছিলাম সেদিন ওই জঙ্গলে। অনেক লোকের উপস্থিতি আমি সেদিন টের পেয়েছিলাম। নওশাদ হো হো করে হেসে উঠল। বিশ্রী সেই হাসি দেখে গা গুলিয়ে ওঠে পরীর। হাত পা ছুটোছুটি করেও বাঁধন ছিঁড়তে পারে না। চোখের সামনে যা দেখো তা কি সব সত্য পরি? তুমি হয়তো জানো না, ওই দিন বিন্দুর সাথে তোমাকেও মারার পরিকল্পনা ছিল। যাই হোক, শুরু থেকেই বলি, না হলে তুমি বুঝতে পারবে না। কানাইকে মনে আছে তোমার? মনে করে বলো তো। বন্যার সময় আমাদের বাড়িতে চুরি করতে এসেছিল। পরীকে বাকিটা বলতে না দিয়ে নওশাদ বলে, আর তুমি তাকে ধরেছিলে। শুধু তাই নয়, কানাইকে চুরির সাজা থেকে বাঁচিয়েছিলে। কিন্তু পরী, এখানেও তুমি বোকার পরিচয় দিয়েছ। কানাই সেদিন চুরি করতে না, তোমাকে খুন করার জন্য গিয়েছিল। তোমার বাবা ওকে পাঠিয়েছিল, কিন্তু তুমি তাকে ধরে ফেললে এবং তোমার বাবা বিচারের নাটক সাজালো। তারপর তুমি এসে কানাইকে বাঁচালে। আহ, কি বুদ্ধি তোমার! তোমার বুদ্ধির তারিফ করতে হয় পরি। এবার আসি সম্পানের কথায়। শুধুমাত্র তোমাকে মারার জন্য তোমার প্রাণপ্রিয় সখীর সাথে ভালোবাসার নাটক করেছে সম্পান। ওহ পরি, তোমাকে তো আসল কথাই বলা হয়নি। নওশাদ কিছুক্ষণ ভাবার অভিনয় করে বলল, শেখরকে সরিয়ে তোমাকে শায়েরের হাতে তুলে দেওয়া হয়েছে কেন জানো? শুধুমাত্র তোমাকে খুন করার জন্য। কিন্তু শায়ের তো ভীষণ ধূর্ত। সে তোমাকে হত্যার পরিবর্তে ভালোবেসে সংসার শুরু করে দিল।